সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় তরঙ্গ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে পর্যাবৃত্তিক গতি অষ্টম অধ্যায়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এগুলো আমাদের এই অধ্যায় পড়তে গিয়ে অনেক কাজে লাগবে। তো এই চ্যাপ্টার পড়ার আগে অষ্টম অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে নেবে। অনেক বিষয় আছে অষ্টম অধ্যায়ের যে বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে। দেখো, পুকুরের স্থির পানিতে যদি একটা ঢিল ছোড়া হয় তাহলে একটা ঢেউ সৃষ্টি হয়, আমরা জানি। তার মানে একটা আন্দোলন সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা পুকুরের পানিটাকে যদি ধরে নেই একটা অবিচ্ছিন্ন স্থিতিস্থাপক মাধ্যম, আর ঢিলটাকে আমরা ধরে নিচ্ছি একটা আন্দোলন। পানিতে ঢিল ছোড়া মানেই হচ্ছে যে পুকুরের পানিতে একটা আন্দোলন সৃষ্টি করা হলো। তাহলে কি হয়? এই আন্দোলন সময়ের সাথে সাথে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অর্থাৎ একটা ঢেউ সৃষ্টি হচ্ছে এবং এই ঢেউটা কিন্তু একটা জায়গায় স্থির থাকবে না, এটা ধীরে 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 পাড়ের দিকে এগিয়ে যাবে, গোল হয়ে এগিয়ে যাবে। তাহলে দেখো যে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। আবার খেয়াল করো, পুকুরের পানিতে যদি ভাসমান ছোট্ট একটি কচুরিপানা থাকে তাহলে এই ঢেউয়ে কচুরিপানা কিন্তু পাড়ে চলে আসবে না, যেখানে ছিল সেখানেই থাকবে। ঢেউটা যখন কচুরিপানা পার হবে ওই মুহূর্তে কচুরিপানাটা জাস্ট একটু উপরে উঠবে, একটু নিচে নামবে। তার মানে হচ্ছে যে মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হচ্ছে না। এই আন্দোলনের মাধ্যমে মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হচ্ছে না, কিন্তু দেখো যে মাধ্যমের মাঝখান দিয়ে শক্তি চলে যাচ্ছে, শক্তি স্থানান্তরিত হচ্ছে। তাহলে এই যে আন্দোলন, এটার নামই হচ্ছে তরঙ্গ। তাহলে আমরা তরঙ্গের কথা কি বলবো? যে কোনো স্থিতিস্থাপক মাধ্যমে যদি একটা আন্দোলন সৃষ্টি করা হয় এবং এই আন্দোলন যদি সময়ের সাথে সাথে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাহলে সেটাকেই বলা হবে তরঙ্গ। তাই না? আমরা সংজ্ঞাটা লিখি একটু। হ্যাঁ, তাহলে আমরা তরঙ্গকে বলবো কি? যে পর্যাবৃত্ত আন্দোলনের ফলে মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না, তাকে তরঙ্গ বলে। আমরা দেখব যে মাধ্যমের মাঝখান দিয়ে শক্তি চলে যাবে কিন্তু মাধ্যমের কণা যেখানে আছে ঠিক সেখানেই থাকবে, তবে কণাগুলো কিন্তু আন্দোলিত হবে, অর্থাৎ তার অবস্থান থেকে যে কোনো দিকে একটু আন্দোলিত হবে, সরে গিয়ে আবার আগের অবস্থানে ফিরে আসবে। এই হচ্ছে আন্দোলিত হওয়া। আমরা যদি ধরে নিই একটা পাইপের মধ্যে আমরা যে কোনো একটু ধোঁয়া আমরা একটা পাইপের ভিতরে ভরলাম, এবার দুই মুখ খোলা পাইপটা এক প্রান্তে শব্দ করলে আরেক প্রান্ত দিয়ে শব্দটা বের হয়ে আসবে, কিন্তু খেয়াল করো যে শব্দের ধাক্কায় কিন্তু সমস্ত ধোঁয়া পাইপ থেকে বের হয়ে আসবে না। আরও অনেক পরীক্ষা করে দেখানো যায় যে তরঙ্গের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না। তো আসি এবার আমরা তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ কয় প্রকার? তো আমরা মাধ্যমের উপর যদি ভিত্তি করি তাহলে তরঙ্গ দুই প্রকার। এক হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ চলাচলের জন্য অবশ্যই মাধ্যম প্রয়োজন হবে, মাধ্যম ছাড়া এই তরঙ্গ চলাচল করতে পারবে না। তাহলে আমরা যান্ত্রিক তরঙ্গের সংজ্ঞায় বলবো যে তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে, যেমন পানিতে সৃষ্ট তরঙ্গ, শব্দ তরঙ্গ ইত্যাদি। এরা হচ্ছে
যান্ত্রিক তরঙ্গ। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন নেই, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোনো মাধ্যম প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই অর্থাৎ শূন্য স্থানের ভেতর দিয়ে এই তরঙ্গ চলাচল করতে পারে। আমরা সবাই পরিচিত কম বেশি এই তরঙ্গের সাথে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা জানি যে আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো ছাড়াও আরও অনেক তরঙ্গ আছে, এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, তাই না? এরা সবাই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি। তাহলে আমরা কি বলবো? যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না তাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। এক্স রশ্মি, আলোক রশ্মি, বেতার তরঙ্গ ইত্যাদি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ নিয়ে আলোচনা করব। তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে আলোচনা আছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে। তাহলে আমরা এই চ্যাপ্টারে যে সকল তরঙ্গ নিয়ে আলোচনা করব সবই হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আমরা মনে রাখব। তো এই দুটো তরঙ্গের বাইরে, মানে এই দুই ধরনের তরঙ্গের বাইরে আরেক ধরনের তরঙ্গ আছে, বস্তু তরঙ্গ বলে। তো এই বস্তু তরঙ্গ নিয়ে পরে আমরা আলোচনায় যাব। ডি ব্রগলি তরঙ্গ নামে এক ধরনের তরঙ্গ আছে, অর্থাৎ বস্তুও কখনো কখনো তরঙ্গের মতো আচরণ করে। তো আমরা সেকেন্ড পেপারে এই সংক্রান্ত একটু সামান্য আলোচনা আছে, আমরা সেখানে গিয়ে একটু আলোচনা করব বস্তু তরঙ্গের বিষয়ে। তাহলে এই চ্যাপ্টারে আমরা তরঙ্গ বলতে যান্ত্রিক তরঙ্গ বুঝব। তরঙ্গের যত আলোচনা আছে সবই আমরা ধরে নেব যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, এবার আমরা আসি স্পন্দনের প্রকারভেদ অনুসারে তরঙ্গ। স্পন্দন, কণাগুলো কিভাবে কাঁপবে। কণাগুলো কম্পনের মাধ্যমেই কিন্তু তরঙ্গের সৃষ্টি হয়। তো কণাগুলোর কম্পন ছাড়া কিন্তু তরঙ্গ সৃষ্টি হবে না। এখন মাধ্যমের কণাগুলোর কম্পন কিভাবে হচ্ছে তার উপর তরঙ্গ দুই প্রকার, আট তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ। বিষয়টা খুব সহজ। পানিতে সৃষ্ট ঢেউটা একটু খেয়াল করে দেখো যে পানিতে সৃষ্ট ঢেউটা কি হচ্ছে। আন্দোলনটা এমনভাবে হচ্ছে পানির কণাগুলো কিন্তু উপরের নিচে কাঁপছে। ছোট্ট কচুরিপানার কথা বললাম, এই কচুরিপানাটা খুব খেয়াল করলে দেখবে যে একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, বাস এর মাঝখান দিয়ে ঢেউটা চলে আসলো। তাহলে আমরা পানির কণাগুলোর কম্পনকেও নিশ্চয়ই ধরে নিতে পারি যে পানির কণাগুলো তাই হচ্ছে, যখন ঢেউটা আসছে তখন পানির কণাগুলো উপরে নিচে কাঁপছে। কম্পনটা হচ্ছে উপরে নিচে, তার মানে ওয়াই অক্ষ বরাবর, আর তরঙ্গ অগ্রসর হচ্ছে এক্স অক্ষ বরাবর। অর্থাৎ কণাগুলোর কম্পনের সাথে তরঙ্গ প্রবাহের অভিমুখটা লম্ব বরাবর হচ্ছে। এই ধরনের তরঙ্গকে বলা হয় আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা আট তরঙ্গের সংজ্ঞাটা লিখি। তাহলে আট তরঙ্গের সংজ্ঞা হবে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেই তরঙ্গকে আট তরঙ্গ বলে। আমরা যে পানিতে সৃষ্ট তরঙ্গের কথা বললাম নিশ্চয়ই সেটা আট তরঙ্গ। তোমরা স্টেডিয়ামে ফুটবল খেলার সময় এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে দর্শকরা, তোমরা জানো, এটার নাম হচ্ছে মেক্সিকান ওয়েভ। সকল দর্শক মিলে করতে হয়, এটা খুব চমৎকার লাগে দেখতে। স্টেডিয়ামে মনে হয় সমস্ত স্টেডিয়ামে একটা ঢেউ খেলছে। কখনো কখনো দেখবে। এই ক্ষেত্রে দর্শকদের একটু জানা থাকতে হবে বিষয়টা। নিয়মটা হচ্ছে যে এক লাইনের দর্শক যখন দাঁড়াবে, সবাই একসাথে দাঁড়াবে, তার পাশের জন ঠিক তার ইমিডিয়েট পরে দাঁড়াবে। অর্থাৎ একজন ওঠা শুরু করলো, তার পরের জন ঠিক তার পর মুহূর্তেই ওঠা শুরু করবে। এইভাবে সম্পূর্ণ স্টেডিয়ামের দর্শকরা যখন একবার উঠবে একবার বসবে, তখন সম্পূর্ণ স্টেডিয়ামে একটা ঢেউ সৃষ্টি হবে, তাই না? কণাগুলো কিন্তু কাঁপছে উপর নিচে, মানুষগুলো কিন্তু কম্পনটা উপরে নিচে, উপরে উঠছে নিচে বসছে। তো এর মাধ্যমেই কিন্তু ঢেউটা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জাতীয় দিবসে যে ডিসপ্লে হয়, একটু এই ডিসপ্লেগুলো খেয়াল করলে দেখবা যে সবাই মিলে একটা ঢেউ তৈরি করছে। আসলে যদি আলাদা আলাদাভাবে খেয়াল করো তাহলে দেখবা যে ডিসপ্লেতে অংশগ্রহণকারী প্রত্যেকেই
একবার উপরে উঠছে নিচে নামছে, অথচ মনে হচ্ছে যে একটা ঢেউ চলে যাচ্ছে উপর দিয়ে। তো এই হচ্ছে আসলে বিষয়, যে আর বা অনুপ্রস্থ তরঙ্গ বলতে আমরা কি বুঝি, যে অণুগুলোর কম্পন, মাধ্যমের কণাগুলোর কম্পন হবে যেদিকে তরঙ্গ অগ্রসর হবে তার সাথে সমকোণে। তাহলে এই ধরনের তরঙ্গ হবে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এবার আমরা আসি লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেটা হচ্ছে লম্বিক তরঙ্গ। মাধ্যমের কণাগুলো সমান্তরালে কাঁপবে, অর্থাৎ তরঙ্গ অগ্রসর হবে যেদিকে, অণুগুলোর কম্পনও হবে সেই দিকে। তরঙ্গ যদি এক্স অক্ষের দিকে অগ্রসর হয় তাহলে অণুগুলোর কম্পনও হবে এক্স অক্ষের দিকে, তাই না? এরকমভাবে যদি অগ্রসর হয় তাহলে এই ধরনের তরঙ্গকে বলা হবে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আমরা জানি যে শব্দ হচ্ছে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটু খেয়াল করে দেখো যে মাটিতে তোমরা কেঁচো বা জোক কিভাবে যায়, খেয়াল করে দেখেছো কেঁচো কিভাবে হাঁটে? তার শরীরটাকে টান দিয়ে লম্বা করে, আবার সংকুচিত করে, আবার টান দিয়ে লম্বা করবে, আবার সংকুচিত করবে। তার মানে দেখো যে কেঁচোটা তার শরীরটাকে প্রসারিত করছে, আবার সংকুচিত করছে, প্রসারিত করছে, আবার সংকুচিত করছে। তো এই যে সংকোচন প্রসারণ যেদিকে কেঁচোটা কিন্তু অগ্রসর হচ্ছে সেই দিকেই, তাই না? যেদিকে সংকোচন প্রসারণ সেদিকেই অগ্রসর হচ্ছে। তাহলে এই ধরনের তরঙ্গই হবে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেই তরঙ্গকে লম্বিক তরঙ্গ বলে। আমরা আট তরঙ্গ এবং লম্বিক তরঙ্গের ছোট্ট একটি ভিডিও চিত্র দেখি। যে খেয়াল করো যে যখন কণাগুলোর কম্পন উপরে নিচে হবে এবং তরঙ্গ অগ্রসর হবে তার সাথে লম্ব বরাবর, তাহলে এই ধরনের তরঙ্গ হবে আট তরঙ্গ। এটা হচ্ছে আট তরঙ্গ। খেয়াল করো, যদি আলাদাভাবে আমরা স্প্রিংটাকে খেয়াল করি তাহলে দেখা যাবে যে এটা কাঁপছে কিন্তু উপরের দিকে, কণাগুলোর কম্পন উপরের দিকে, কিন্তু তরঙ্গ অগ্রসর হচ্ছে তার সাথে সমকোণে। আলাদাভাবে কণাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই কণাগুলোর কম্পন হচ্ছে উপরে এবং নিচে, কিন্তু ঢেউটা বা তরঙ্গটা অগ্রসর হচ্ছে তার সাথে সমকোণে। তাহলে এই ধরনের তরঙ্গই হবে আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। আবার আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ যদি খেয়াল করি, অণুগুলোর কম্পন যেদিকে, তরঙ্গ অগ্রসর হচ্ছে সেই দিকে, তাহলে এই ধরনের তরঙ্গ হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। আমরা সবাই জানি যে এইভাবে শব্দ তরঙ্গ অগ্রসর হয়, মাধ্যমের সংকোচন এবং প্রসারণ। তাহলে মাধ্যমের কণাগুলো যেদিকে কাঁপছে তরঙ্গটা ঠিক সেই দিকে অগ্রসর হচ্ছে। এই ধরনের তরঙ্গ হবে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে সবার কাছে নিশ্চয়ই পরিষ্কার আট তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ। আমরা যখন এই তরঙ্গ শুনবো, আট তরঙ্গের নাম শুনবো, লম্বিক তরঙ্গের নাম শুনবো, তখন আমাদের সামনে এই ধরনের কিছু দৃশ্য যদি ভাসে তাহলে আমাদের মনে রাখা কিন্তু অনেক সহজ হবে। ঠিক আছে, আমরা তাহলে পরের অংশে যাই। এই আট তরঙ্গ এবং লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্যটা পড়বে। এই পার্থক্যটা অনেক সময় অনুধাবন প্রশ্নে আসে, খুব কমন কিছু বিষয়। আমরা জানি যে অনুধাবনে তিনটা পার্থক্য দিলেই হবে, সর্বোচ্চ তিনটা দিলেই এনাফ। কিন্তু শর্ত আছে, যে কোনো পার্থক্যের প্রথম যে এক নাম্বার যে পার্থক্যটা সেটা কিন্তু সংজ্ঞা হবে, তা না হলে জ্ঞানমূলকের যে এক নাম্বার সেই এক নাম্বার কিন্তু পাবে না। তুমি পাঁচটা পার্থক্য লিখলে অথচ সংজ্ঞাটা লিখলে না, তাহলে কিন্তু তুমি এক নাম্বারই পাবে, কারণ সেখানে জ্ঞানমূলক যে উত্তর সেটা অনুপস্থিত।
তো আমরা জানি যে অনুধাবনের যে প্রশ্নের উত্তর সেখানে কিন্তু 1 নাম্বার থাকবে জ্ঞানের জন্য, 1 নাম্বার থাকবে অনুধাবনের জন্য। আমরা যদি এই পার্থক্য থেকে 2 নম্বর পেতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমেই আমাদের 8 তরঙ্গের সংজ্ঞা লিখতে হবে এবং লম্বিক তরঙ্গের সংজ্ঞা লিখতে হবে। এই দুটো সংজ্ঞা লিখতেই হবে। এরপর আমরা অন্য পার্থক্যগুলোর দিকে যাব। আর এই সংজ্ঞা ছাড়া যে কোনো দুটো পার্থক্য দিলেই যথেষ্ট 2 নাম্বার পাওয়ার জন্য। তো মনে রাখবে যে কোনো পার্থক্যে অবশ্যই 1 নম্বরে সংজ্ঞা থাকবে। তো আমরা আর কিছু ছোট ছোট কিছু সংজ্ঞা আমরা ইতিমধ্যেই পড়েছি। এগুলো যেমন ধরো পূর্ণ কম্পন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা। আমরা এই সবগুলো সংজ্ঞা কিন্তু আগেই পড়েছি। আমরা অষ্টম অধ্যায়ে পড়েছি, তার আগেও আমরা পড়েছি। এটা ফার্স্ট পেপারের গতিবিদ্যা অধ্যায়েও আমরা কিছু পড়েছি। তো এগুলো আমার মনে হয় আর নতুন করে আলোচনার প্রয়োজন নেই। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একটি পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব অগ্রসর হয় তাকেই বলে তরঙ্গ দৈর্ঘ্য। একটি পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব অগ্রসর হয়। আমরা যদি এভাবে একটা তরঙ্গ দৈর্ঘ্যের চিত্র আঁকি, তরঙ্গের চিত্র আঁকি, তাহলে দেখো যে পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হবে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এইটুকু তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি ল্যামডা দিয়ে প্রকাশ করা হবে। আবার দেখো যে এখান থেকে এই পর্যন্ত, তাই না? এখানে কণা যে দশায় আছে এখানেও কণা ঠিক একই দশায় আছে, তাই না? তাহলে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো। এখানে কণার যে দশায় আছে এখানেও কণার সেই দশায় আছে, তাহলে এই দুটো কণার মধ্যবর্তী দূরত্ব আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো। এই হচ্ছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য। পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে সময় লাগবে হচ্ছে পর্যায়কালের সমান, তাই না? ক্যাপিটাল টি। তো টি সময়ে তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। একটা পর্যায় সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আসো তরঙ্গ বেগ। কোনো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ যে বেগে চলে সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। তার মানে তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। কৌণিক বেগের মানকেই বলা হয় কৌণিক কম্পাঙ্ক। কৌণিক বেগের মান হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক বেগ একটা ভেক্টর রাশি আমরা জানি। তো অর্থাৎ সময়ের সাথে তরঙ্গের উপর অবস্থিত কোনো কণার দশার পরিবর্তনের হার, মানে প্রতি একক সময়ে যে দশার পরিবর্তন হয় সেটাই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আমাদের মনে রাখা সবচেয়ে সহজ, ওই যে বললাম কৌণিক বেগের মানই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। সম্পর্কগুলো আমরা আগেই দেখেছি। 2 পাই বাই
টি অথবা কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু 2πf। এর একক আমরা নিশ্চয়ই জানি রেডিয়ান পার সেকেন্ড, একক রেডিয়ান পার সেকেন্ড। আমরা এবার অতি পরিচিত একটা সম্পর্ক দেখব, তরঙ্গ বেগ কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এটা তোমরা এর আগের ক্লাসেও 9-10 পড়েছ। ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সবার পরিচিত তোমাদের ছোট্ট এই সম্পর্কটা আমাদের অনেকবার কাজে লাগবে। তো আমরা জানি যে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার তরঙ্গ সৃষ্টি, তাহলে আমরা বলবো তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা, তরঙ্গ দৈর্ঘ্য বলে। তো পর্যায়কাল ক্যাপিটাল টি হলে আমরা কি লিখতে পারি? পর্যায়কাল ক্যাপিটাল টি হলে টি সময়ে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। তাহলে টি সময়ে যদি ল্যামডা দূরত্ব অতিক্রম করে, একক সময়ে অতিক্রম করে ল্যামডা বাই টি দূরত্ব। তো কোনো কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে তরঙ্গ বেগ। সুতরাং তরঙ্গ বেগ আমরা ভি ইকুয়াল টু বলবো ল্যামডা বাই টি। আবার কম্পাঙ্ক এফ ইকুয়াল টু জানি আমরা 1/t। তাহলে এই সমীকরণে যদি 1/t-র পরিবর্তে আমরা এফ বসাই, সুতরাং ভি ইকুয়াল টু আসবে এফ ল্যামডা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই সম্পর্কটা। আমরা জানি বিভিন্ন সময় আমাদের বারবার কাজে লাগবে ছোট্ট এই সম্পর্কটা, তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব, সেটা হচ্ছে চলমান তরঙ্গ বা অগ্রগামী তরঙ্গ। যে তরঙ্গ সময়ের সাথে সাথে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় সেটাই হচ্ছে চলমান তরঙ্গ। আমরা পানিতে সৃষ্ট তরঙ্গের কথা বললাম, শব্দ তরঙ্গের কথা বললাম, এগুলো সবই সময়ের সাথে সাথে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। তাহলে এগুলো সবই হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এখন তোমাদের মনে একটু প্রশ্ন হতে পারে যে সব তরঙ্গই তো অগ্রসর হয়, তাহলে আলাদা করে আবার চলমান তরঙ্গ কেন? হ্যাঁ, সব তরঙ্গ অগ্রসর হয় এটা ঠিক, কিন্তু কিছু তরঙ্গ আবার আছে যে অগ্রসর হয় না, একটা সীমিত অংশের মধ্যে থাকে। এটা হলো স্থির তরঙ্গ। একটা সীমিত অংশে এরা উৎপন্ন হবে, তরঙ্গ উৎপন্ন হবে, বিলুপ্ত হবে। তো সেই জন্য আমাদের আলাদা করার প্রয়োজন হয়েছে চলমান তরঙ্গ এবং স্থির তরঙ্গ। আমরা স্থির তরঙ্গটা পরে পড়ব, প্রথমে আমরা চলমান তরঙ্গটা পড়ি। খুব গুরুত্বপূর্ণ এই চলমান তরঙ্গটা, তার মানে অগ্রগামী তরঙ্গটা। এখানের যে থিওরিটা আছে আমরা এটা খুব ভালোভাবে পড়ব, এই থিওরি থেকেই আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। আবার এই থিওরি থেকে আমরা অন্যান্য সকল থিওরিতে যাব, অনেক থিওরিতে যাব। আমরা স্থির তরঙ্গের থিওরি পড়তে গেলে আমাদের এই অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ পাবো এটা দিয়ে শুরু করতে হবে। আমরা যদি তরঙ্গের ব্যতিচার পড়ি, বিট পড়ি, তো এই যে থিওরিগুলো আমরা পড়বো সেটাও কিন্তু আসলে অগ্রগামী তরঙ্গ দিয়েই শুরু হবে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখে আসি অগ্রগামী তরঙ্গের। কোনো তরঙ্গ যদি সময়ের সাথে সাথে কোনো নির্দিষ্ট দিকে চলমান থাকে, মানে অগ্রসর হয়, তাহলে তাকে চলমান তরঙ্গ বা অগ্রগামী তরঙ্গ বলে। এর বৈশিষ্ট্যগুলো পড়বে, 4-5টা বৈশিষ্ট্য আছে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য। এটা বই থেকে একটু দেখে নিলেই হবে, খুব সহজ ভাষায় লেখা, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা পরের অংশে চলে যাই, অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালে চলে যাই। আমরা ধরে নেই এক্স অক্ষের দিকে, অর্থাৎ
ডান দিকে একটি তরঙ্গ অগ্রসর হচ্ছে, একটি অগ্রগামী তরঙ্গ। আমরা ধরে নিই তাহলে এ বি সি, আমরা ধরে নিই এসি অভিমুখে একটি অগ্রগামী তরঙ্গ অগ্রসর হচ্ছে। আমরা চিত্রটা আগে ক্লিয়ার করে ফেলি। এ থেকে বি পর্যন্ত এই যে দূরত্বটা বা দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এ থেকে বি পর্যন্ত অথবা বি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আর আমরা এখানে যে কোনো একটা বিন্দু পি ধরে নিই, এ হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স। তরঙ্গটা অগ্রসর হচ্ছে এক্স অক্ষের দিকে, আর অণুগুলোর কম্পন হচ্ছে ওয়াই অক্ষের দিকে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা জানি এই তরঙ্গটা হবে আর তরঙ্গ। অণুগুলোর কম্পন ওয়াই অক্ষের দিকে আর তরঙ্গ অগ্রসর হবে এক্স অক্ষের দিকে। তাহলে এই ধরনের তরঙ্গ হবে আর তরঙ্গ। তো আমরা একটু শুরু করি। মনে করি এসি অভিমুখে অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের দিকে একটি সরল ছন্দিত স্পন্দন অগ্রসর হচ্ছে। তাহলে এ বিন্দুতে অবস্থিত কণার গতির সমীকরণ দাঁড়াবে, আমরা তরঙ্গের সমীকরণ জানি, y ইকুয়াল টু a sin ওমেগা টি। এখানে a সমান হচ্ছে কণার বিস্তার। বিস্তার তোমরা সবাই জানো, সরণের সর্বোচ্চ মান হচ্ছে বিস্তার। এবং ওমেগা সমান হচ্ছে, একটু আগে আমরা বলে আসলাম, কৌণিক কম্পাঙ্ক। এ হচ্ছে বিস্তার আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন একটু বলে নিই যে তরঙ্গ যখন অগ্রসর হয় তখন কি হয়। একটা কণা যখন কাঁপবে তার ইমিডিয়েট পরে, একটু পরে কিন্তু তার পার্শ্ববর্তী কণাটা কাঁপবে। এই বিন্দুতে যে কণা আছে এটা যখন কাঁপবে উপরে নিচে, তার পার্শ্ববর্তী কণা কিন্তু তার একটু পরে কাঁপবে। তাহলে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কণার মধ্যেই কিন্তু কিছুটা দশা পার্থক্য থাকবে। আগের কণাটা যে দশায় থাকবে, পরের কণাটা ভিন্ন দশায় থাকবে। অর্থাৎ দুইটা কণার মধ্যে একটু দশা ব্যবধান থাকবে, এবং যত ডান দিকে যাবে দশার ব্যবধান কিন্তু তত বাড়তে থাকবে। এবং দেখো, যেহেতু পরের কণাটা পরে কাঁপবে, ডান দিকে চলছে তরঙ্গটা, তার মানে এক্স অক্ষের দিকে চলছে, তাহলে বাম দিকের কণার কম্পনের পরে কিন্তু ডান দিকের কণাটা কাঁপবে। তাহলে যে কোনো বাম দিকের কণার চাইতে যে কোনো ডান দিকের কণার কম্পন পরে হবে। তো এই দুটো কণার মধ্যে যে দশার পরিবর্তন থাকবে, দশার ব্যবধান থাকবে, সেটাকে যদি আমরা আলফা ধরি, যে এ হতে এক্স দূরত্বে অবস্থিত পি যে কোনো একটা বিন্দু, এই পি বিন্দুর দশা পার্থক্য বা দশা ঘাটতি বলবো আমরা, কারণ এক্স অক্ষের দিকে যেহেতু যাচ্ছি এবং আগের কণার চাইতে পরের কণাটা পরে কাঁপছে, সেই জন্য এ বিন্দুর চাইতে পি বিন্দুতে দশা ঘাটতি থাকবে। আমরা এই দশা ঘাটতিকে যদি আলফা ধরে নেই তাহলে পি বিন্দুর সমীকরণ দাঁড়াবে, এ বিন্দুর ডান দিকে অবস্থিত কোনো কণার দশা এ বিন্দুতে অবস্থিত কণার দশা অপেক্ষা কম হবে। এ হতে এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে দশাকোণের ঘাটতি আলফা হলে পি বিন্দুতে কণার সমীকরণ, দশাকোণ থেকে এই আলফাটা কমে যাবে, তার মানে হবে ওমেগা টি মাইনাস আলফা। ওয়াই
সমান এ সাইন ওমেগা টি মাইনাস আলফা। তো আমরা জানি যে পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এ এবং বি বিন্দু দেখিয়েছি চিত্রে। এ এবং বি বিন্দুর মধ্যে যে দূরত্বের ব্যবধান বা দূরত্বের পার্থক্য সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আবার আমরা এ এবং বি বিন্দুর মধ্যে দশার ব্যবধান যদি বলি তাহলে সেটা হবে 2π। আমরা পর্যাবৃত্তিক গতি অধ্যায়ে দেখেছি সুষমবৃত্তীয় গতির সাথে সরলছন্দিত স্পন্দনের সম্পর্ক, ছোট্ট একটা টপিক ছিল। সেখানে নিশ্চয়ই দেখেছো তোমরা যে একটা কণা যদি বৃত্তপথ একবার সম্পূর্ণ ঘুরে আসে তাহলে একটা তরঙ্গের সৃষ্টি হয়। আর একবার বৃত্তপথ সম্পূর্ণ ঘুরে আসে মানে কি, একবার বৃত্তপথ সম্পূর্ণ ঘুরে আসে মানে 2π কোণ অতিক্রম করে। তাহলে দেখো দশার ব্যবধান যদি 2π হয় তাহলে দূরত্বের ব্যবধান হবে ল্যামডা। তার মানে দূরত্বের ব্যবধানটাকে আমরা বলি পথ পার্থক্য, আর দশার ব্যবধানটাকে বলি আমরা দশা পার্থক্য। তাহলে আমরা বলতে পারি যে 2π দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য ল্যামডা। তাহলে আমরা বলতে পারি ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য 2π, একক দূরত্বের জন্য দশা পার্থক্য হবে 2π বাই ল্যামডা, এবং আমাদের এ থেকে পি বিন্দুর দূরত্ব আছে এক্স, এক্স দূরত্বের জন্য দশা পার্থক্য হবে 2πx বাই ল্যামডা। এটাকেই আমরা ধরে নিচ্ছি আলফা। সুতরাং আলফা ইকুয়াল টু 2πx বাই ল্যামডা। তাহলে আমরা যদি এটাকে আগেরটাকে 1 নাম্বার এটাকে 2 নাম্বার সমীকরণ ধরি তাহলে 2 নং হতে পাই y সমান কি আসবে, a sin ওমেগা টি মাইনাস 2πx বাই ল্যামডা। এখন ওমেগা ইকুয়াল টু জানি আমরা 2πf, একটু আগে আমরা দেখলাম y ইকুয়াল টু a sin ওমেগার পরিবর্তে আমরা লিখব 2πf, টি থাকবে মাইনাস 2πx বাই ল্যামডা। আবার আরেকটা ছোট্ট সম্পর্ক যে আমরা দেখলাম, বলেছি বারবারই কাজে লাগবে আমাদের v ইকুয়াল টু f ল্যামডা। তো সেই সম্পর্ক থেকে কিন্তু আমরা বলতে পারি f ইকুয়াল টু v বাই ল্যামডা। তাহলে আমরা এখান থেকে নিয়ে আসব a sin 2π, f এর পরিবর্তে v বাই ল্যামডা লিখব, v বাই ল্যামডা টি থাকলো মাইনাস 2πx বাই ল্যামডা, বা তাহলে y ইকুয়াল টু আসবে, আমরা এখান থেকে 2π বাই ল্যামডা কমন নিতে পারি না, 2π বাই ল্যামডা কমন নিব, থাকবে a sin 2π বাই ল্যামডা vt মাইনাস x। এই হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অগ্রগামী তরঙ্গের সমীকরণ। a sin 2π বাই ল্যামডা vt মাইনাস x। এখানে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এ হচ্ছে বিস্তার, তরঙ্গের বিস্তার। বিস্তার তোমরা জানো, সরণের সর্বোচ্চ মান হচ্ছে বিস্তার। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে তরঙ্গ বেগ, টি তো সময়, যে কোনো সময়ে সরণ হচ্ছে y, টি সময়, এবং এক্স হচ্ছে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তো এক্স অক্ষের দিকে, কিন্তু এক্স অক্ষের দিকে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, আর ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের দিকে সরণ। তো এ হচ্ছে বিস্তার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে তরঙ্গ বেগ, এবং এক্স হচ্ছে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। এই সমীকরণটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অর্থাৎ প্লাস এক্স অক্ষের দিকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো ধনাত্মক এক্স অক্ষের দিকে
অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে 2π এবং এক্স, এই দুটো জায়গা আমরা খুব ভালো করে খেয়াল করব। আমরা যখন গাণিতিক সমস্যাগুলো করব তখন এই জায়গাটা আমাদের কাজে লাগবে। 2π এর সাথে আর কোনো সহগ থাকবে না, কিচ্ছু থাকবে না। এক্সের সাথেও কোনো সহগ থাকবে না, কিচ্ছু থাকবে না। এই দুটো জায়গা একদম খালি থাকবে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে। এখানে ভি এর মান যে কোনো কিছু হতে পারে, ল্যামডার মান যে কোনো কিছু হতে পারে, এর মানটাও বিস্তারটাও যে কোনো কিছু হতে পারে, কিন্তু তরঙ্গের সমীকরণের অরিজিনাল যে ফরম্যাট সেখানে 2π একদম শুধু 2π থাকবে, 4πও না, শুধু পাইও না। এক্সের সাথেও কোনো কিছু থাকবে না, 2x 3xও না, আবার x/2 x/3 এরকমও থাকবে না। এক্স খালি থাকবে, 2π খালি থাকবে। ঠিক আছে, এই দুটো গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে রাখবো। একটা তরঙ্গের সমীকরণ থেকে অনেক জিনিস বের করতে হয়, এই বের করার সময় আমরা এই দুটো জায়গা খেয়াল রাখবো, 2π এবং এক্স। আমরা পরে আবার গাণিতিক সমস্যাগুলো যখন করি তখন বিস্তারিত দেখাবো আবার। তো তাহলে এটা হচ্ছে আমাদের কি প্লাস এক্স অক্ষের দিকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন মাইনাস এক্স অক্ষের দিকে হলে কি হবে? এক্স অক্ষের বিপরীত দিকে হলে শুধুমাত্র এই জায়গাটায় পরিবর্তন হবে, এই চিহ্নটা পরিবর্তন হবে, আর কিছু না। দশাকোণের ঘাটতি ছিল, এবার দশাকোণের যোগ হবে, দশাকোণ বাড়তি হবে, বেশি হবে, সেই জন্য এটা প্লাস হবে, তাই না? তাহলে আমরা প্লাস এক্স অক্ষের দিকে দেখলাম, এখন আমরা মাইনাস এক্স অক্ষের দিকে দেখব। তাহলে মাইনাস এক্স অক্ষের দিকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ হবে y = a sin 2π/λ vt প্লাস এক্স। এটুকুই শুধু পার্থক্য, মাইনাসের জায়গায় এখানে প্লাস। তো আমাদের দুটোই অগ্রগামী তরঙ্গের সমীকরণ, একটা ধনাত্মক এক্স অক্ষের দিকে আর একটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষের দিকে। দুটো সমীকরণই আমাদের কাজে লাগবে। সমীকরণের ফরম্যাটটাও একই, সব কিছুই একই, শুধুমাত্র চিহ্নটার পার্থক্য। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্স অক্ষের দিকে সমীকরণই দিয়েই কাজ করব, অর্থাৎ মাইনাস এক্স অক্ষের দিয়েই বেশিরভাগ সময় কাজ করব। তো প্লাস হোক বা মাইনাস হোক, আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণের ফরম্যাটটাই হচ্ছে আসল। a sin 2π/λ, এখানে 2π থাকবে, ভিটি এখানে প্লাস অথবা মাইনাস যাই থাক, এক্সটা খালি থাকবে। এই হচ্ছে আমাদের অরিজিনাল ফরম্যাট অগ্রগামী তরঙ্গের। এরপর আমরা আসি তরঙ্গের তীব্রতা। শব্দ দিয়ে বিষয়টা বোঝানো খুব সহজ। তরঙ্গের তীব্রতা, শব্দের তীব্রতা, তাই না? আমরা অনেক সময় জোরে যদি শব্দ শুনি আমরা বলি জোরালো শব্দ, তার মানে কি এটা বেশি তীব্রতার শব্দ। তুমি কথা বলছো, একজন তোমার কাছ থেকে 2 ফিট দূরে দাঁড়িয়ে আছে, সে তোমার কথা যতটা জোরে শুনবে, তোমার কাছ থেকে 10 ফিট দূরে দাঁড়িয়ে থাকা আরেকজন নিশ্চয়ই ততটা জোরে শুনবে না। তাহলে আমরা এখানে কি বলবো? যে তোমার কাছ থেকে 2 ফিট দূরে দাঁড়িয়ে আছে, সে যে শব্দ শুনতে পাচ্ছে তার তীব্রতা বেশি, আর যে 10 ফিট দূরে দাঁড়িয়ে আছে সে যে তীব্রতার শব্দ শুনছে তার কম। তীব্রতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, আমরা সমীকরণ দেখব। তো তাহলে শব্দের তীব্রতা বিষয়টা আসলে কি, বা কি দিয়ে আমরা এটা প্রকাশ করব, সংজ্ঞাটাই বা কী হবে? কোনো মাধ্যমের মধ্য দিয়ে যখন শব্দ সঞ্চালিত হয় তখন এই মাধ্যমের সাথে লম্বভাবে যদি একটা তল কল্পনা করো, লম্বভাবে, তাহলে এই তলের প্রতি একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি অতিক্রম করবে সেটাই হচ্ছে তীব্রতা। দুটো কন্ডিশন, প্রতি একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে, কিন্তু শব্দ সঞ্চালনের পথে বা তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত কোনো তলের প্রতি একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে যে শক্তি অতিক্রম করবে সেটাই হচ্ছে শব্দের তীব্রতা বা তরঙ্গের তীব্রতা। এই হচ্ছে সব তরঙ্গের তীব্রতা। তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শব্দ শক্তিকে শব্দের তীব্রতা বলে। আমরা এক কাজ করি, এই শব্দটা কেটে দিই, তরঙ্গের তীব্রতা, হ্যাঁ, প্রবাহিত শক্তিকে এটা কেটে দিয়ে লিখি তরঙ্গের তীব্রতা। তাহলে শব্দ ছাড়াও যে কোনো তরঙ্গের ক্ষেত্রে আমরা তীব্রতার কথা বলতে পারবো। ঠিক আছে, শব্দ বললেও কিন্তু হবে যে শব্দ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শব্দ শক্তিকে শব্দের তীব্রতা বলে।
তো শব্দ তো তরঙ্গই এবং যান্ত্রিক তরঙ্গ, তো শব্দ ছাড়াও অন্যান্য তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু তীব্রতা আছে। শব্দটা শোনা যায়, অন্য তরঙ্গের ক্ষেত্রে সেটা শোনা যায় না, এই পার্থক্য। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের তীব্রতা। আমরা এবার তীব্রতার রাশিমালায় যাব। সব তরঙ্গের তীব্রতার যে রাশিমালা, সেই রাশিমালায় যাব। এটা আমাদের গাণিতিক সমস্যার জন্য কাজে লাগবে। আমরা ধরে নেই যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে একটি তরঙ্গ প্রবাহিত হচ্ছে। সেই তরঙ্গের বিস্তার এ, কম্পাঙ্ক এফ, তরঙ্গের বেগ ভি, এবং যে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হচ্ছে সেই মাধ্যমটির ঘনত্ব হচ্ছে রো। তো আমরা এই মাধ্যমের মধ্যে একটি সিলিন্ডার কল্পনা করি। এই সিলিন্ডারটির দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ হচ্ছে এ। তো এই সিলিন্ডারের মধ্য দিয়ে দৈর্ঘ্য বরাবর তরঙ্গ প্রবাহিত হচ্ছে। তাহলে তরঙ্গ এ প্রস্থচ্ছেদ দিয়ে বের হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি যে সিলিন্ডারটির দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, সিলিন্ডারের মধ্যে অবস্থিত মাধ্যমের মোট ভর, যে মাধ্যমই থাক, সেটা হতে পারে গ্যাসীয় মাধ্যম, যে কোনো গ্যাস অথবা বায়ু। তো এর মধ্যে যে পদার্থগুলো আছে তাদের মোট ভর হচ্ছে এম, এবং সিলিন্ডারের মধ্যে মোট শক্তি হচ্ছে ই। তো এই শক্তি যদি স্মল টি সময়ে এ দিয়ে প্রবাহিত হয়, তাহলে দেখো যে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে স্মল টি সময়ে অতিক্রান্ত শক্তি হচ্ছে ই। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সেকেন্ডে, 1 সেকেন্ডে অতিক্রান্ত শক্তি হবে ই বাই এ টি। এই ই বাই এ টি, এটাই হচ্ছে তাহলে তরঙ্গের তীব্রতা, তাই না? এ ক্ষেত্রফল দিয়ে টি সময়ে অতিক্রান্ত শক্তি হচ্ছে ই। তাহলে একক ক্ষেত্রফল দিয়ে একক সময়ে অতিক্রান্ত শক্তি ই বাই এ টি। তাহলে আমাদের তীব্রতা আই ইকুয়াল টু হবে ই বাই এ টি। আমরা যদি উপরের নিচে বাড়তি একটা এল নিয়ে আসি, তাহলে হবে ই এল ডিভাইডেড বাই এ এল, আলাদা রাখি, ইন্টু টি। এ এল, এ হচ্ছে সিলিন্ডারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এল হচ্ছে দৈর্ঘ্য। একটা সিলিন্ডারের আয়তনের সূত্র জানি আমরা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে সিলিন্ডারের আয়তন পাওয়া যাবে। তাহলে সিলিন্ডারের আয়তনকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, তাহলে দাঁড়াচ্ছে ই এল বাই ভি, এটা ক্যাপিটাল ভি আয়তন প্রকাশ করার জন্য, ইন্টু স্মল টি। তো আমরা এটা ই বাই ভি যদি আলাদা রাখি, এল বাই স্মল টি যদি আলাদা রাখি, এল বাই টি হচ্ছে বেগ, তাই না? দূরত্ব বাই সময়। এল হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য বা দূরত্ব, টি সময়ে তরঙ্গটা এই দূরত্ব অতিক্রম করে। তাহলে নিশ্চয়ই এল বাই টি হবে তরঙ্গের বেগ ভি। তাহলে আই সমান হবে ই বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি। তাহলে এখানে আমরা দুটো সম্পর্ক ব্যবহার করলাম। এ এল সমান ক্যাপিটাল ভি, এটা সিলিন্ডারের আয়তন, আরেকটা ব্যবহার করলাম স্মল ভি, এল বাই স্মল টি সমান স্মল ভি, এটা হচ্ছে তরঙ্গের বেগ। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখন দেখো, আমরা জানি যে কোনো তরঙ্গের ক্ষেত্রে, আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে এসেছি বিষয়টা, যে কোনো তরঙ্গের ক্ষেত্রেই স্থিতিশক্তি থাকবে, গতিশক্তি থাকবে, এবং এই স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল হচ্ছে মোট শক্তি। যে কোনো তরঙ্গের ক্ষেত্রেই দেখা যায় যে তার মোট শক্তি যতটুকু হবে, তার সর্বোচ্চ গতিশক্তি ততটুকু থাকে, অথবা সর্বোচ্চ বিভব শক্তিও ততটুকু থাকে। তার মানে মোট শক্তি কিন্তু সবসময়ই
ধ্রুবক, যে কোনো তরঙ্গের ক্ষেত্রে মোট শক্তি ধ্রুবক থাকে। তাহলে আমরা বলতে পারি যে মোট শক্তি যেটা সেটা হবে তার সর্বোচ্চ গতিশক্তি অথবা সর্বোচ্চ বিভব শক্তির সমান। এখান থেকে আমরা লিখতে পারি তরঙ্গের মোট শক্তি সমান সর্বোচ্চ গতিশক্তি। আমরা যদি ধরে নিই স্পন্দিত কণার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম, তাহলে আমরা তরঙ্গের শক্তি ই সমান লিখতে পারি হাফ এম, এম হচ্ছে সিলিন্ডারের মধ্যে অবস্থিত পদার্থের মোট ভর, এক্ষেত্রে আমরা ক্যাপিটাল এম ধরেছিলাম, হাফ ক্যাপিটাল এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার। এই ভি ম্যাক্সিমামটাই হচ্ছে সর্বোচ্চ বেগ। আর আমরা জানি সরল সঞ্চিত স্পন্দনের ক্ষেত্রে বা তরঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম সমান ওমেগা এ। আমরা এর আগের চ্যাপ্টারে পেয়েছি এটা অষ্টম অধ্যায়ে। তাহলে আমরা এখানে ভি ম্যাক্সিমাম এর পরিবর্তে ওমেগা এ বসাবো। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার। আমরা এই ক্ষেত্রে বিস্তারটাকে স্মল এ দিয়ে প্রকাশ করেছি। আমাদের আগের চ্যাপ্টারে আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করেছিলাম, এখানে আমরা এই সমীকরণ প্রতিপাদনের সময় আমরা স্মল এ দিয়ে প্রকাশ করেছি, কাজে এটা ওমেগা স্মল এ হবে। তাহলে আমাদের ই সমান হাফ ক্যাপিটাল এম ইন্টু ওমেগা এ হোল স্কোয়ার। আমরা যদি একটা কাজ করি, এখানে বাড়তি একটা ভি নিয়ে আসি, ক্যাপিটাল ভি আয়তন সমান হাফ, এখানে আমরা এম এর নিচে একটা ক্যাপিটাল ভি আনবো। দেখো দুই পাশে আমরা এনেছি ক্যাপিটাল ভি ইন্টু ওমেগা এ থাকলো ওমেগা এ হোল স্কোয়ার। এখানে এম বাই ভি হচ্ছে ভর বাই আয়তন। ভর বাই আয়তন আমরা জানি একক আয়তনের ভরকে বলে ঘনত্ব, অর্থাৎ মাধ্যমটার ঘনত্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি ই বাই ভি সমান হাফ, এটা হচ্ছে রো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আবার তো আমরা ইচ্ছে করলে এই মানটা নিয়ে এবার আগের যে সমীকরণটা আছে ওই সমীকরণ আমরা বসাবো। 2 নং সমীকরণ দিই, আর আগে ছিল আমাদের 1 নং সমীকরণটা, একটু আমরা দেখে আসি। আই ইকুয়াল টু ছিল ই বাই ভি ইন্টু স্মল ভি। এখানে ই বাই ভি এর মানটা আমরা বসাবো 1 নং সমীকরণে। ই বাই ভি এর মানটা বসাবো, যা পেলাম তার সাথে একটা স্মল ভি থাকবে। তাহলে আমরা লিখতে পারি হাফ আই সমান ই বাই ভি এর পরিবর্তে আমরা লিখলাম হাফ রো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর স্মল ভিটা এখানে থাকলো। এখন ওমেগার পরিবর্তে যদি আমরা 2 পাই এফ বসাই, আই সমান আসবে হাফ রো ওমেগা হচ্ছে 2 পাই এফ স্কোয়ার থাকলো এ স্কোয়ার ভি। তো এখন আমরা স্কোয়ারটা ভাঙাই, তাহলে আই সমান থাকবে হাফ রো ইন্টু 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার ভি। 2 কাটা যাবে, থাকবে হচ্ছে আই সমান 2, আমরা একটু সাজায় লিখি, পাইটা আগে লিখি, 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি। এই হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ সমীকরণটা। তরঙ্গের তীব্রতা বের করার জন্য আমাদের প্রায়ই গাণিতিক সমস্যার ক্ষেত্রে প্রয়োগের অঙ্কটা এই সূত্র দিয়ে করতে হয়। একেবারেই সহজ, শুধু মানগুলো বসানো, সব দেওয়া থাকবে। সূত্রটা মনে রাখা কিন্তু একটু টাফ। হ্যাঁ, আমরা এই সূত্র দিয়ে কাজ করি কম, এটা এই পর্যন্তই শেষ তরঙ্গের তীব্রতা। এই সূত্র দিয়ে আমরা অন্য কোথাও অন্য কোনো থিওরি প্রতিপাদন করি না, যে কারণে এই সূত্রটা আমাদের মনে রাখাটা একটু টাফ। 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি। এখানে কোনটা কি আরেকবার দেখে নাও। আই হচ্ছে তরঙ্গের তীব্রতা, এফ হচ্ছে কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার, রো মাধ্যমের ঘনত্ব এবং ভি হচ্ছে মাধ্যমে তরঙ্গের বেগ।
এই সমীকরণ থেকে আমরা তরঙ্গের তীব্রতা বের করতে পারি এবং তীব্রতার কয়েকটা বৈশিষ্ট্যও আমরা এখান থেকে জানতে পারি যে তীব্রতা হচ্ছে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, তাই না, মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক, তরঙ্গের বেগের সমানুপাতিক ইত্যাদি। পাশাপাশি আমরা আরও কিছু বৈশিষ্ট্য তীব্রতার জানি যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একদম শুরুতে আমরা যেটা বললাম 2 ফিট দূরে দাঁড়ালে যে তীব্রতার শব্দ শোনা যাবে 10 ফিট দূরে দাঁড়ালে কিন্তু সেই তীব্রতার শব্দ শোনা যাবে না। তার মানে দূরত্বের সাথে সাথে তীব্রতা হ্রাস পায় এবং এটা বর্গের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পায়। তো আমরা এই তীব্রতার যে কয়েকটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো পড়ব, বইয়ে একবার দেখলেই তোমরা এটা পারবে। তীব্রতার বৈশিষ্ট্য, হ্যাঁ, তো আমরা মূল বৈশিষ্ট্যগুলো দেখি যে উৎসের বিস্তারের সমানুপাতিক হবে, বিস্তারের বর্গের সমানুপাতিক হবে। তার মানে বিস্তার যত বাড়বে তীব্রতা তত বাড়বে। উৎস থেকে স্রোতার দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে উৎস থেকে স্রোতার দূরত্ব যত বাড়বে তীব্রতা কমতে থাকবে। উৎসের কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, তাহলে উৎসের কম্পাঙ্ক যত বাড়বে শব্দের তীব্রতা তত বাড়বে। আরেকটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে শব্দের তীব্রতা তত বেশি হবে। তাহলে এই হচ্ছে আমাদের তীব্রতার কয়েকটা বৈশিষ্ট্য। অনেক সময় অবজেক্টিভ প্রশ্নে এগুলো কিন্তু দেয়, বহুপদী প্রশ্নে দেয় তীব্রতার ক্ষেত্রে কোনটি সঠিক, তাই না। তো এখান থেকে কিন্তু দেখো 4টা সম্পর্ক আছে, সঠিক সম্পর্ক, এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করে দিল অথবা সঠিক 3টা সম্পর্ক দিয়েই তোমাকে বহুপদী প্রশ্ন তৈরি করলো। খুব সুন্দর প্রশ্ন কিন্তু করা সম্ভব এখান থেকে, হ্যাঁ। তো আমরা ভালো করে জানবো এটা তীব্রতার বৈশিষ্ট্যটা। আমি আবারও বলছি যে বিস্তারের বর্গের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক এবং মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। তো এই হচ্ছে আমাদের তীব্রতার বৈশিষ্ট্য। তো আজকে আমাদের এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার পরবর্তী ক্লাসে আমরা তরঙ্গের উপরিপাতন নীতি এবং স্থির তরঙ্গ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।